আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমরা দুজন, আমি নুসরাত সুজানা এবং আমি সালিয়া পারভিন সাথী। এবার বিস্তারিত। আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর অন্তর্বর্তী সরকারের সফলতা ও ব্যর্থতা নির্ভর করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার বলেও মনে করেন তিনি। এখন থেকে পাসপোর্ট তৈরিতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর ইউনূস। আতিকা রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 3 দিনের জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার। একজন নাগরিকের অবশ্য প্রাপ্য আমার জন্মসনদ। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয় না। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র। এখানে পুলিশ ভেরিফিকেশন কোনো লাগবে। আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। তিনি বলেন, সরকারের অন্যতম চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা। এ বিষয়ে জেলা প্রশাসকদের আরো সক্রিয় হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সরকারের দায়িত্ব হলো সকল নাগরিকের সুরক্ষা বিধান করা, শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কে কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের ল অ্যান্ড অর্ডার। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন সফলভাবে অর্জন হতে পারে অথবা বিফলতায় পর্যবসিত হতে পারে। পুলিশ প্রশাসনের কাজ কি, সিভিল প্রশাসনের কাজ কি, কোঅর্ডিনেশনের কাজ কি, এই যদি বলি ওর কারণে আমারটা হয় না, এটা বলে তো আমরা পারবো না। তিনি আরো বলেন, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে, সরকারি কাজে আরো গতি আনতে হবে। এবার থেকে সাফল্য কর্মদক্ষতা অনুযায়ী জেলা র্যাঙ্কিং করা হবে। আমার জেলায় সবথেকে ভালো বাজার দর, সব কোনো চাঁদাবাজি নাই বা যা যা অসুবিধা থাকে একটা জায়গায় সেগুলো নাই। আমি সেটা করেছি। আমি প্রতিযোগিতায়, নিজেদের মধ্যে প্রতিযোগিতায় র্যাঙ্কিং জেলা সব জেলা, 1 নম্বর জেলাকে, 2 নম্বর জেলাকে, 3 নম্বর জেলাকে, আমাদের কাজের মধ্যে আমরা কে কোথায় আছি, কোন অবস্থানে আছি, এটা প্রতিযোগিতার একটা মনোভাব আসুক। ডিসিদের পাঠানো 1245টি প্রস্তাবের মধ্যে 354টি সম্মেলনের কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে 30টি কার্য অধিবেশন এবং বিশেষ অধিবেশন হবে 4টি। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে মন্তব্য করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার পতন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। দেশকে বিশ্বের বুকে তুলে ধরতে দলের নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে তিনি আহ্বান জানান। খান আলমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজন করে দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার 3 বার নির্বাচনের নামে প্রতারণা করেছে। 2014 সাল বলুন, 2018 সাল বলুন বা 2024 সাল বলুন, নির্বাচনের নামে দেশের মানুষের সাথে যে প্রতারণা করা হয়েছে, নির্বাচনের নামে দেশের মানুষের সাথে যে তামাশা করা হয়েছে, নির্বাচনের নামে কিভাবে জনগণের ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল, নির্বাচনের প্রহসনের নির্বাচনের নামে কিভাবে বাংলাদেশের মানুষের অমূল্য যে সম্পদ নির্বাচনী ব্যবস্থা সেটিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, তার প্রত্যক্ষ দোষী এখানে উপস্থিত প্রতিটা মানুষ। স্বৈরাচার পতনের মাধ্যমে দেশের মানুষের সামনে নতুন করে সুযোগ এসেছে বলে মন্তব্য করেন তারেক রহমান। সময় এসেছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবার। আজকে সময় এসেছে দেশকে আবার পুনর্গঠন করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে আমাদেরকে। দেশের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হবে আবার, যাতে করে আগামী দিনের প্রজন্ম শক্ত ভিত্তির উপরে দাঁড়াতে পারে। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে 31 দফার ভিত্তিতে সমৃদ্ধ দেশ গড়ে তোলাই বিএনপির একমাত্র লক্ষ্য। খান আলামিন, আরটিভি, ঢাকা।
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনের বিকল্প নেই, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান অভিযোগ করেন, দেশে আবার 1-11-এর মতো পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ধৈর্যের বাঁধ ভাঙার আগে নির্বাচন না দিলে দাবি আদায়ে জনগণ মাঠে নামলে পরিণাম ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রিপোর্ট করছেন জাহিদ রহমান। ঠাকুরগাঁয়ে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। এ সময় ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ কাজে লাগাতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ, যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি, এবং সেটাই আমাদের ফুটবলকে বলুন, ক্রিকেটকে বলুন, ক্রীড়াঙ্গনকে বলুন, সাংস্কৃতিক অঙ্গনকে বলুন, সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বলুন, সর্বক্ষেত্রে সেটাই হচ্ছে একমাত্র পথ যেখান থেকে আমরা সামনে এগিয়ে যেতে পারি। জাতীয় নির্বাচনে কেমন প্রার্থী চাই সংলাপে অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সৎ, যোগ্য, জনগণের বন্ধু হতে পারবে এমন প্রার্থীদের মূল্যায়নের কথা তুলে ধরেন বক্তারা। 1-11 যে পরিকল্পনা, বিরাজনীতিকীকরণ, সেই সমস্যা আমি আজকে কিন্তু আবার নতুন করে দেখি। এই দীর্ঘদিনের যে কাঠামোগত যে প্রক্রিয়া চলে এসছে রাজনৈতিক দলের মধ্যে, রক্ষক হয়ে ভক্ষক হই, তাতেও আমাকে যে আসে যায় না। এই চিন্তাধারাটা পরিবর্তন করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী তৃণমূল দলের 18তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, বিএনপির ক্ষমতায় যাওয়াকে ঠেকাতে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র হচ্ছে। রাষ্ট্রীয় ক্ষমতায় ভোট দিয়ে আনে, আমার আপত্তি করার কিছু নেই। ততদিন পর্যন্ত নির্বাচন দিবেন না, এটা পক্ষপাতমূলক না। তাই এই সরকার যদি একবার পক্ষে যায়, কোনো পক্ষে যায়, সেটা যদি গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে তো আমাদের বিপক্ষে অবস্থান নেওয়া ছাড়া পথ খোলা থাকবে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশের ইতিহাস বলে এই ধরনের সরকার এসে কোনোদিনও স্থানীয় সরকার নির্বাচন করে নাই। স্থানীয় সরকার নির্বাচন চায়, অন্য কোনো দুরবস্থা এর মধ্যে থাকতে পারে। জাহিদ রহমান, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, আগামী নির্বাচন সামনে রেখে কেউ ক্ষমতার অপব্যবহারের চেষ্টা করলে দেশে আরেকটি গণবিপ্লব হবে। আগামী নির্বাচন হতে হবে 53 বছরের ইতিহাসে সম্পূর্ণরূপে নিরপেক্ষ নির্বাচন। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আয়োজিত ক্যাম্পেইনে তিনি এসব কথা বলেন। চলতি ফেব্রুয়ারি মাসেই দেশে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা হবে উল্লেখ করে সার্জিস আরও বলেন, যারা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তারাই নতুন বাংলাদেশের নেতৃত্বের সামনের সারিতে থাকবে। জনতাকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে ডিসেম্বরে, জানুয়ারিতে, ফেব্রুয়ারিতেই নির্বাচনের উপযুক্ত সময়, আমরা দ্বিমত করব না। যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে, বিন্দু মাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র। স্বৈরতন্ত্রকে বৈধতা দেওয়ার আর কোনো বয়ান যেন দেশে তৈরি না হয়, সে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই এর আয়োজনে আলোচনা সভায় তিনি আহ্বান জানান। শফিকুল আলম বলেন, উদাহরণ তৈরি করতে অন্তর্বর্তী সরকার ভুল ত্রুটি, অন্যায় থাকলে জোর গলায় বলার ও লেখার আহ্বান জানাচ্ছে। নতুন বাংলাদেশে চাওয়া দায়িত্বশীল ও গঠনমূলক সমালোচনার সাংবাদিকতা, যা প্রত্যেক সরকারকেই যেন কাঠগড়ায় দাঁড় করায়। আপনার অধিকারটা সে হরণ করে নিবে, তখন কিন্তু কিছু সাংবাদিক আবার এই বয়ানটা করবে যে না, ওর অধিকার হরণ করাটা সঠিক ছিল। আপনি 15 বছর, 1-2 বছর না, আপনি অনেকগুলো ঘটনা, আপনি শাপলা বলেন, মাওলানা সাঈদীর ভার্ডিকের পরের দিন দেখেন, হ্যাঁ, আপনি যে সবাই একদিক দিয়ে মানুষ মারছে, কিন্তু হাসি ঠাট্টা হচ্ছে কি এই চাঁদে সাঈদীকে দেখা গেছে। আপনার পুরো অ্যাটেনশন ওইদিকে নিয়ে এইদিকে যে 160 জনের মতো লোককে রাইফেলের গুলি করে মারা হয়েছে। আগামী 9 দিনের মধ্যে নিরসন হবে সয়াবিন তেলের সংকট।
এমন আশ্বাসের কথা জানিয়েছেন ভোজ্য তেল বিপণন প্রতিষ্ঠান টিকে গ্রুপের পরিচালক শফিউল তসলিম। সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে সয়াবিন তেল সরবরাহকারী, পাইকারি ও খুচরা বিক্রেতাদের বৈঠকে তিনি বলেন, 22 ফেব্রুয়ারির মধ্যে দেশে আসছে আমদানি করা তেল। অনুষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক জানান, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেলিম মালিকের রিপোর্ট। ভোক্তাদের জিম্মি করে দাম বাড়িয়ে নিতে বারবার সাফল্য দেখিয়েছে তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। বাজার থেকে সয়াবিন তেল উদ্ধারের পর গত ডিসেম্বরে 8 টাকা দাম বাড়াতে বাধ্য হয় সরকার। এরপর কয়েকদিন সরবরাহ স্বাভাবিক থাকলেও ফের বাজারে তেলের সংকট। তেলের পরিস্থিতি বেশি ভালো না, তেলের অনেক সংকট। তেলটা আমরা ঠিকমতো পাইতেছি না, যাও পাই তাও সব আমরা বেশি রেট দিয়ে আনতেছি। দরকার 10 কার্টন পাই 1 কার্টন, তাও খুব কষ্টকর। এমন বাস্তবতায় আগামী রমজানেও কি তেলের সংকট চলমান থাকবে? এ নিয়ে সরবরাহকারী ও বিক্রেতাদের নিয়ে ভোক্তা অধিদপ্তরে এই বৈঠক। এতে কৃত্রিম সংকট সৃষ্টি ও বাজারে বিশৃঙ্খলার দায়ে তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর উপর দায় চাপালেন পাইকারি ব্যবসায়ীরা। পুষ্টি কোম্পানি 20 পিস তেল দিছে, 24 পিস আটা দিছে। রূপচান্দা কোম্পানি 20 কার্টন তেল দিছে, 20 কার্টনে দিছে হইলো সে 1 কার্টন পর্সন সরিষার তেল 5 লিটারের। চাপাতা দিয়ে দেন 5 বস্তা। চাপাতা আমার মার্কেটে ডিলারের রাস্তায় ফেলে দিচ্ছে। বসুন্ধরা তো 1 মাস আগে ডিউ নিছে, কোনো মাল দেয় না। তবে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষে টিকে গ্রুপের পরিচালক জানালেন, আগামী 9 দিনের মধ্যে সংকট নিরসন হবে। 25-26 তারিখে রমজানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন, আপনারা কোনো ধরনের প্যানিক তৈরি করেন না। আমাদের 22 তারিখ রাত্রে থেকে জাহাজগুলো লাগবে, পর্যাপ্ত পরিমাণে মাল থাকবে এবং পাম অয়েল পর্যাপ্ত পরিমাণে আছে, সরকার নির্ধারিত প্রাইস থেকে অনেক কম আছে। বৈঠকে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক জানান, সয়াবিন তেল সরবরাহকারীদের কাজ সাজিয়ে সহ্য করা হবে না। তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করা হলে মিল মালিক বা ডিলারদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তেলের মূল্য সংক্রান্ত রিপোর্ট মিল মালিকদের সঠিকভাবে প্রদান করতে হবে। ভোজ্য তেলের প্রোডাকশন এবং সাপ্লাই কৃত্রিমভাবে বন্ধ করা হলে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবাই আমরা একমত হলাম। তো পাশাপাশি মিল মালিকদের নিজস্ব পরিবহনে পাইকারি ব্যবসায়ীদের কাছে তেল সরবরাহের নির্দেশ দেন মহাপরিচালক। সেলিম মালিক, RTV, ঢাকা। এদিকে রমজানকে সামনে রেখে হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে কিশমিশ, ছোলা, বুট সহ বিভিন্ন ধরনের ডালের আমদানি। দেশের বাজারে এসব নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে আমদানি বাড়িয়েছে ব্যবসায়ীরা। তবে গত বছরের তুলনায় এবার দাম কিছুটা বেশি বলে জানান পণ্য কিনতে আসা পাইকাররা। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। আর কিছুদিন পরেই রমজান শুরু, তাই দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ব্যবসায়ীরা রমজানকে সামনে রেখে প্রয়োজনীয় পণ্যের আমদানি বাড়িয়েছেন। এই বন্দর দিয়ে প্রতিদিন ছোলা, খেসারি, মসুর, মুগ ডাল আমদানি হচ্ছে। দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা হিলিতে এসে তা কিনেও নিয়ে যাচ্ছেন। তারা বলছেন, এবছর রমজানের জন্য প্রয়োজনীয় পণ্যের দাম একটু বেশি। পণ্যের দাম স্বাভাবিক রাখতে আমদানি বাড়ানোর কথা জানান ব্যবসায়ীরা। কিশমিশ, ছোলা, বুট নিতে আসছি, তো এখানে যা দাম দেখলাম একটু দামটা অনেক বেশি। বাজারটা মনে হচ্ছে একটু ঊর্ধ্বগতি। আমদানিকারকরা ব্যাপকভাবে এই ডালের আমদানি করছে। আশা করা যায় রমজান মাসে বাজার স্থিতিশীল থাকবে। এদিকে আমদানি বাড়ায় বন্দরে কর্মরত শ্রমিকদের আয় রোজগারও বেড়েছে। কাজ কাম ভালো হচ্ছে, দিনপথ আমাদের ইনশাল্লাহ ভালো যাচ্ছে। আগের থেকে মনে হয় আশা করা যায় এখন টিপ বেশি বৃদ্ধি হবে। রমজানের পণ্য ভারত থেকে বন্দরে আসার সঙ্গে সঙ্গে শুল্কায়নের কথা জানান কাস্টমস কর্মকর্তা। পূর্বের তুলনায় আমদানি বৃদ্ধি পেয়েছে। কাস্টমসের সার্বিক দ্রুততার সহিত উক্ত পণ্যগুলো শুল্কায়ন সম্পন্ন করি। রমজান মাসে নিত্যপণ্যের বাজার দর স্বাভাবিক রাখতে আমদানি বাড়ানোর পাশাপাশি প্রশাসনের নজরদারির দাবি সাধারণ মানুষের। নাদিরা সুলতানা, RTV। ক্ষমা প্রার্থনা, বিশ্ব মুসলিমের কল্যাণ কামনা আর ঐক্যের আকুতি নিয়ে সম্বলিত আখেরি মোনাজাতে শেষ হলো তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার শেষ পর্ব। মোনাজাতে অংশ নিতে পেরে আনন্দিত মুসল্লিরা। আর আগামীতে ঐক্যবদ্ধভাবে ইজতেমা আয়োজনে চেষ্টা চালানোর কথা জানায় সাদ অনুসারীরা। অর্ণগফরের রিপোর্ট। চোখে পানি, আকাশপানে করজোড়া হাত আর মুখে আমিন ধ্বনি। ক্ষমার আকাঙ্ক্ষায় পেরেশান হৃদয়ের ব্যাকুলতার এ যেন পবিত্র দৃশ্য। মাওলানা ইউসুফ বিন সাদ পরিচালিত মোনাজাতে শরিক হয় লাখো হাত। বিগত দিনের কাজকর্মের অনুশোচনা আর জাহান্নাম থেকে মুক্তি তাদের পরম চাওয়া। 30 মিনিটের মোনাজাতে
আখিরাতের পাশাপাশি দুনিয়ার ফিতনা থেকে মুক্তি, দিনের উপর টিকে থাকা, মুসলমানদের মধ্যে ঐক্য ও আসন্ন রমজানের বরকত কামনা করা হয়। তুরাগ তীরে পঙ্কিলতা ধুয়ে সামনের দিনগুলোতে দিন প্রচারে আরও সক্রিয় হওয়ার প্রত্যয় সাথীদের। আমাদের জীবনের গুনাহ মাফ করবে এবং মুসলমান বিশ্বের সুখ শান্তি আসবে, এটা আমরা আশা করি। ওই আটরশি, চরমরাই, গুরসি এই জায়গার মতন শান্তি এবং আল্লাহ বিধান ছাড়া কোনো কথা নাই। আল্লাহ রাস্তায় সবাই যাইতে পারি আর এই কাজ সবাই করতে পারি। আসলে মুসলিমের এই কাজ করাই ফরজ, এই কাজ করতেই হবে। সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সরকার ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে কুচ্ছা থেকে বিরত থাকার আহ্বান জানায় তাবলিগ কর্তৃপক্ষ। কিছু মানুষ এখানে ইজতেমাটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা করতে পারে নাই। আমরা অনেকগুলো চিঠিও দিয়েছি যে আমরা কোনো রকম ভেদাভেদ চাই না, আমরা একভাবে কিভাবে সুন্দরভাবে কাজকে আগায় নিয়ে যেতে পারি। এর আগে আখিরি মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানে হাজির হয় সাধারণ মুসল্লিরা। বয়ান, তালিম ও আমলের মৌসুম শেষ হলো ক্ষমা প্রার্থনা ও কল্যাণ কামনার মধ্য দিয়ে। এবার সারা বছরের জন্য পুঁজি ঝুলিতে পড়ে বিশ্বব্যাপী তাবলিগি মেহনত ছড়িয়ে দিতে ছুটবেন সাথী ও মুসল্লিরা। টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে অরণ্য গফুর, RTV। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের সচিবালয় অভিমুখে যাত্রা ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। বিকেল 4টার দিকে হাইকোর্ট মাজারের সামনে দিয়ে সচিবালয়ে যাওয়ার চেষ্টা করে আন্দোলনকারীরা। রাস্তায় অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দিতে জলকামান থেকে পানি ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এরপরও না সরলে তাদের উপর কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করা হয়। এর আগে দুপুর 3টার দিকে আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে পদযাত্রা করে সচিবালয়ের দিকে রওনা দেয়। নিয়োগ বাতিল হওয়া শিক্ষকরা জানায়, চাকরিতে যোগদানের বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমি মূলত বোলার করতে পারি। প্রাইমারি স্কুলটা হচ্ছে ধৈর্য সহকারে স্কুল, এবং আমরা যখন শিক্ষা দিব ন্যায় এবং সত্যের পথে কিভাবে অনড় থাকতে হয়, এটা আমরা শিক্ষক, আমরা এটার বিজয় অর্জন করার মাধ্যমেই তাদের শিক্ষা দিয়ে অধিকার কিভাবে চিনিয়ে নেই, এটা তো আমাদের নিজেদেরই লজ্জা লাগতেছে। আমরা সরকারকে কি বলবো? এটা তো হাইকোর্টের রায়, মহামান্য হাইকোর্টের রায়, এটা তাদেরকে অ্যাডভাইস দিয়েছে, কিন্তু তারপরে তারা শুনতেছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শহীদ আবু সাইদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আকাশকে জামালপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে জেলার ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইমরান চৌধুরী আকাশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়া চক্রের সভাপতি। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর তিনি ইসলামপুরে আত্মগোপনে ছিলেন। চট্টগ্রাম ৬ রমজান আসনের সাবেক এমপি ABM ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদার। দুপুরে জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত হত্যা, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের দায়ে ABM ফজলে করিম চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করলে তিনি এ আদেশ দেন। তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 5 এপ্রিল দাখিলের নির্দেশও দেয় ট্রাইব্যুনাল। এর আগে ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গত 12 সেপ্টেম্বর গ্রেফতার হন ABM ফজলে করিম চৌধুরী। এ পর্যায়ে শুরুতেই জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আবারও বাংলাদেশ ও ভারত সহ বিশ্বের অনেক দেশে বড় ধরনের আর্থিক সহায়তা বাতিল করল যুক্তরাষ্ট্র। এবার 29 মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচি বাতিল করেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা DOGE। পাশাপাশি ভারতের জন্য নির্ধারিত 21 মিলিয়ন ডলারের কর্মসূচিও বাতিল করেছে সংস্থাটি। DOGE এর দায়িত্বে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক। রোববার DOGE সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বাজেট কমিয়ে আনার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে ভারত, বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের জন্য মিলিয়ন মিলিয়ন ডলারের তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বিমানে করে আরও শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র।
শনিবার অভিবাসীদের বহনকারী মার্কিন উড়োজাহাজটি পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে অবতরণ করে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফর এবং ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর অবৈধ ভারতীয়দের নিয়ে এই প্রথম বিমান পৌঁছালো ভারতে। এর আগে প্রথম দফায় 104 জন ভারতীয় অভিবাসীকে নিয়ে একই বিমানবন্দরে অবতরণ করেছিল মার্কিন সামরিক উড়োজাহাজ। জানা যায় আগামী কয়েকদিনের মধ্যে আরও 800 অবৈধ ভারতীয়কে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে অবস্থান করা ভারতীয় অবৈধ অভিবাসী আছেন প্রায় 20,000। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসীদের সঙ্গে সামরিক বাহিনীর সংঘর্ষে অন্তত 19 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 4 জন সেনা সদস্য ও 15 জন সন্ত্রাসী বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সংবাদ মাধ্যম ডন জানায়, শনিবার রাতে প্রদেশের ইসমাইল খান জেলায় সন্ত্রাসীদের দমনে সেনাবাহিনী অভিযান শুরু করলে সন্ত্রাসীরা পাল্টা হামলা চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে জেলাটিতে 144 ধারা জারি রয়েছে। গেল কয়েক বছর ধরে স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে নিয়মিত সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে। আফ্রিকার দেশ মালিতে সোনার খনি ধসে 48 জন নিহত হয়েছে। এএফপি এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যার দিকে দেশটির পশ্চিমাঞ্চলের একটি স্বর্ণখনিতে অবৈধভাবে খনন কাজ শুরু হলে খনিটিতে ধস নামে। এতে হতাহতের ঘটনা ঘটে। খনিতে এখনও অনেক শ্রমিক আটকে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস। 24 ঘন্টারও বেশি সময় ধরে চলছে উদ্ধার অভিযান। আফ্রিকার সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদনকারী দেশ মালি। তবে অবৈধভাবে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই খনন কাজ চালানোর জন্য কয়েক মাস ধরে প্রায় দেশটির খনিগুলোতে এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে জানায় সংবাদ মাধ্যম এএফপি। অবশেষে জটিলতা কাটতে চলেছে নারী ফুটবলে। পিটার বাটলারের অধীনে বিদ্রোহ করা সাফ জয়ী নারীরা অনুশীলনে ফিরবে বলে জানিয়েছেন বাফুফে। আরব আমিরাত থেকে জাতীয় দল ফেরার পর মার্চের ক্যাম্পে যোগ দেবেন সাবিনারা। দুপুরে বাফুফেতে সাংবাদিকদের এসব কথা জানান নারী উইং প্রধান মাহফুজা আক্তার কিরণ। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। নারী ফুটবলে কোচ ফুটবলার মুখোমুখিতে কয়েকদিন ধরে চলছিল অচলাবস্থা। সংবাদ মাধ্যমেও নারী ফুটবলারদের এই বিদ্রোহ নিয়ে চলছিল চুলচেরা বিশ্লেষণ। তবে শৃঙ্খলার বিষয়ে বাফুফের অনমনীয়তা ও দুই পক্ষের সাথে সমঝোতার চেষ্টায় অবশেষে এ যাত্রা বরফ গলতে যাচ্ছে। যদিও অনুশীলনে ফিরতে কিছুটা সময় চেয়েছে সাবিনারা। আসন্ন আরব আমিরাত সফরে তাই তাদের ছাড়াই দল সাজাবে কোচ পিটার বাটলার। 26 ফেব্রুয়ারি ও মার্চের 2 তারিখে সেখানে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলে দেশে ফেরার পর কয়েকদিনের ছুটিতে যাবে জাতীয় দলের ফুটবলাররা। এরপর মার্চেই শুরু হবে এশিয়ান বাছাইয়ের ক্যাম্প, যেখানে যোগ দেবে মনিকা ঋতুপর্ণারা। আজকে বসার পরে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে মেয়েরা ফিরবে। ওরা যখন প্র্যাকটিস শুরু করবে তার আগে আমরা যেটা করব, সবার সাথে আমরা একসাথে বসে তাদেরকে যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো ছিল সেটা মিটিয়ে দেওয়া হবে। যে কেউ যেন যেহেতু একসাথে ট্রেনিং করবে মাঠে, কেউ কারো প্রতি যদি অসন্তোষ থাকে তাহলে সেখানে ভালো কিছু হবে না। মার্চে অনুশীলনে ফেরার পরেই সাবিনাদের সাথে চুক্তিও সেরে নেবে বাফুফে। ওরা ট্রেনিংয়ে যাবে এবং কন্ট্রাক্ট সাইন করবে। এটা একটা ইনসিডেন্ট, এটা যেটা হয়েছে আমি আশা করি ইন ফিউচার আর এর কোনো সুযোগ নেই। সেই জায়গাটা থেকে মেন্টাল হেলথ প্লাস আদার্স যে কাউন্সিলিং সেটা অব্যাহত থাকবে এবং তারা আবার সফর্মে ফিরে আসবে। অপরদিকে কোচও তার অবস্থান থেকে সরে এসেছেন। তবে দলে যে পারফরমেন্স দিয়েই থাকতে হবে সেটিও মনে করিয়ে দেন তিনি। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। সন্ধ্যার সংবাদে পৌঁছতে রাতের সংবাদ পৌনে 11টায় দেখার আমন্ত্রণ হলো। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।